নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজ্য বিজেপিতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের দাপটে এক প্রকার প্রায় কোণঠাসা হয়ে ঘরে ঢুকে গিয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। রাজ্য পার্টিতে তাদের কোনো পদ ছিল না। দিলীপ ঘোষের অবশ্য কেন্দ্রীয় পার্টিতে পদ ছিল, গত বছরের জুলাই মাস পর্যন্ত তিনি দলের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন। তো যাই হোক, সর্বভারতীয় সহসভাপতি পদ থেকেও দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছিল গত জুলাইয়ের শেষ দিকে। এবং বিজেপি দলীয় সূত্রে যেটা খবর যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তাতে নাকি হাতজস ছিল। তারাই নাকি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বারে বারে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে দিলীপ ঘোষ দলীয় অনুশাসন মানছেন না, কি বলে তিনি তার মতো করে কাজ করছেন, তার মতো করে কর্মসূচি নিচ্ছেন, তার মতো করে মিডিয়ার সামনে বিভিন্ন রকম বক্তব্য রাখছেন। এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে করা হচ্ছিল দিল্লির নেতাদের কাছে, এবং তার ফলশ্রুতিতে দিলীপ ঘোষকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। তারপরে শেষমেশে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে মেদিনীপুরে তার সংসদীয় কেন্দ্রেই তাকে মনোনিবেশ করতে। তো সেই মতো দিলীপ বাবুর ডানাছাটা হয়েছিল। দিলীপ বাবু আর পার্টিতে সেই অর্থে কোনো পদ ছিল না, তো তিনি সাংসদ হিসেবে কাজ করছেন। রাহুল সিনহা তো অনেকদিন ধরেই নেই, রাজ্য সভাপতি পদ চলে যাওয়ার পর থেকে। তো সেই দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে গিলতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। আমি কেন গিলতে বাধ্য হলেন বলছি। রবিবার দিন এবছরের এই লোকসভা ভোটের বিজেপির যে রাজ্য কমিটি পরিচালন কমিটি ঘোষণা হয়েছে 20 জনের, সেই 20 জনের কমিটিতে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে জায়গা দেওয়া হয়েছে। তো ওই কমিটির প্রথম নাম রয়েছে সুকান্ত মজুমদারের, দ্বিতীয় নাম রয়েছে শুভেন্দু অধিকারী, তারপরে 4 কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন। যেমন আমাদের রাজ্য থেকে যে 4 জন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, জন বার্লা, নীতিশ প্রামাণিক, আমাদের সুভাষ সরকার এবং শান্তনু ঠাকুর, তাদের পরেই দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার নাম রয়েছে। একই সঙ্গে কি বলে 5 জন সাধারণ সম্পাদক রাজ্য কমিটিতে যারা রয়েছেন তাদের নাম রয়েছেন, কেন্দ্রীয় পর্যবেক্ষকের নাম রয়েছেন, রাজ্যের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাংগঠনিক সহ সম্পাদক হিসাবে সতীশ ধন, এদের নামও রয়েছে। তো এই নিয়ে 20 জনের কমিটি গঠন হয়েছে এবং অনেকে ব্যাখ্যা দিচ্ছেন যে কি বলে এই গোষ্ঠীদ্বন্দ্বের বাজারে বিজেপি রাজ্য কমিটিতে বা রাজ্য বিজেপিতে যে গোষ্ঠীদ্বন্দ্বের বাজারে একটা ভারসাম্যের কমিটি হয়েছে। তো এই জন্যই দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে, যারা একেবারে কোণঠাসা অবস্থায় ছিলেন, তাদেরকে এবার নির্বাচনী কমিটিতে রাখা হয়েছে, যাতে তাদের মতামত নেওয়া হয় এবং সব মিলে একটা যৌথভাবে তারা নির্বাচনে নামতে পারেন। এরকম একটা বিভিন্ন মহল থেকে এরকম একটা কথা বলা হচ্ছে। তবে দিলীপ এবং রাহুল সিনহাকে যে বিজেপি রাজ্য নেতৃত্বে যারা ক্ষমতায় এখন রয়েছে, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা যে পছন্দ করেন না, তারা আগেই গত জুলাই মাসের থেকেই বা তারা আভাস ইঙ্গিতে বোঝাচ্ছিলেন। তো সেটা দেখা যায় যে অগাস্ট সেপ্টেম্বর মাসে এসে সেটা আরেকটু চরম আকার নেয়। কারণ বিভিন্ন জেলায় বিক্ষোভ টিক্ষোভ চলছিল, রাজ্য দপ্তরে এসেও কর্মীরা বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছিলেন। তো সেই সময় হঠাৎ করেই দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার পুরনো যে দপ্তর, সেই বিজেপি দপ্তর মুরলীধর সেন লেনে, তাদের যে প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে তাদের যে চেম্বার ছিল, সেই চেম্বার দুটি ভেঙে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ওখানে আর কারো কোনো বসার জায়গা থাকবে না, এখানে কল সেন্টার হবে পার্টির। সেই জন্য 2 জনের ঘরই ভেঙে দেওয়া হয়। রাহুল সিনহা অবশ্য কোনো প্রতিবাদে যাননি, তিনি নীরবে ব্যাপারটা মেনে নিয়েছিলেন। কিন্তু দিলীপ ঘোষ বলেছিলেন যে তিনি এই পুরনো দপ্তরেই আসবেন, কারণ সল্টলেকে দপ্তরে আসা কর্মীদের পক্ষে অসুবিধা হয়, তার যারা অনুগামী আছেন, যারা তার সঙ্গে দেখা করতে চান, তারা পুরনো দপ্তরে আসবেন। দিলীপ কিন্তু জিহাদ বজায় রেখেছিলেন এবং সেই মতো দিলীপ ঘোষ বিজয় সম্মেলনী করেছিলেন পুরনো দপ্তরে, এবং সেই বিজয় সম্মেলনী করার পরেও সুকান্ত মজুমদাররা সেটা ভালো চোখে মেনে নেননি। তাই দিলীপ ঘোষের বিজয় সম্মেলনী যেই সাংবাদিক সম্মেলন কক্ষে করা হয়েছিল, সেই ঘরেও তালা পড়ে গিয়েছে এবং নোটিশ পড়েছে যে অনুমতি ছাড়া, অফিস সম্পাদকের অনুমতি ছাড়া ওই ঘর যাতে কেউ ব্যবহার না করে। তো দিলীপকে রাহুলকে এইভাবে কোণঠাসা করে রাখার যে পরিকল্পনা সুকান্ত মজুমদারদের ছিল, সেটা মোটামুটি সফলই হয়েছিল। কিন্তু তাল কাটে 22শে ডিসেম্বরে অমিত শাহ নাড্ডাজির যে মিটিং হয়েছিল, 22শে ডিসেম্বর যখন অমিত শাহ আসেন রাজ্যে এবং পরের দিন যখন সেই মিটিং হয়, সাংগঠনিক বৈঠক হয়, তখন অমিত শাহ এবং নাড্ডা তারা ঠিক করে দিয়েছিলেন ওই মিটিং এ কোন 15 জন থাকবেন। সেখানে কিন্তু সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী দিয়ে কোনো বক্তব্য খাটেনি এবং দেখা গিয়েছিল এই 15 জনের মধ্যে দিলীপ ঘোষ এবং
রাহুল সিনহাকে তারা আমন্ত্রণ জানাতে বলেছেন এবং তারা আমন্ত্রণ জানাতে তারা এসেছিলেন। এবং রাহুল সিনহা এবং দিলীপ ঘোষকে নিয়ে অমিত শাহ নাড্ডাজিদের মত ছিল যে পুরনো রাজ্য সভাপতি তারা যেহেতু রাজ্য সভাপতি ছিলেন তাই তাদের একটা অভিজ্ঞতা রয়েছে, তাই আগামী দিনে নির্বাচনে নামতে হলে তাদের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে। এবং সেই মিটিং এ দিলীপ এবং রাহুলের বক্তব্য তারা শোনেন, তারা তাদের মতো বক্তব্য রেখেছিলেন। তো অমিত শাহ নাড্ডাজি সুকান্ত মজুমদারদের বার্তা দিয়েছিলেন যে দিলীপ ঘোষ বা রাহুল সিনহাকে কোণঠাসা করে রেখে এ রাজ্যে পলিটিক্স হবে না বা এ রাজ্যে রাজনীতি হবে না, সেই জন্য তাদেরকেও যথাযোগ্য মর্যাদা দিতে হবে। এবং বিজেপির অন্দরে যেটা চর্চা চলছে যে সেই মিটিং এর পরেই কিন্তু সুকান্ত মজুমদাররা বুঝে গিয়েছিলেন যে দিলীপ ঘোষ রাহুল সিনহাকে না রেখে উপায় নেই, কারণ পুরনো রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে তাদেরও অনেক অনুগামী রয়েছে বিভিন্ন জেলাতে, তাদেরও অনেক লোকজন রয়েছে। এবং তারা যদি বেঁকে বসে, তারা যদি বসে যায় ভোটের সময়, তাতে সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ যেভাবে কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট বেঁধে দিচ্ছে, সেই আসনে পৌঁছানো এক প্রকার কঠিন হয়ে যাবে। শুধু সেইটা না, তার অর্ধেক আসনে জেতাই হচ্ছে খুব কঠিন হয়ে যাবে। এইটা তারা বুঝতে পারছেন, কারণ সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার কথা বলেছিলেন অমিত শাহ ওই বৈঠকে। তিনি বারে বারে বলেছেন যে শুধু এজেন্সি সিবিআই ইডির উপর ভরসা করে, কেন্দ্রীয় সরকারের উপর ভরসা করে ভোট লড়া যাবে না, তৃণমূলের সঙ্গে লড়াই করতে হলে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। সে সময় অমিত শাহ সেই বার্তা দিয়েছিলেন রাজ্য কমিটিকে, এবং একযোগে সকলকে নিয়ে কাজ করতে হবে। তারপরেই সম্ভবত সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা বুঝতে পারেন যে দিলীপ ঘোষ বা রাহুল সিনহাকে প্রাপ্ত করে রেখে হবে না, কারণ তারা হয়তো যদি ওনাদের বাদ দিয়ে যদি কোনো নির্বাচনী কমিটি করেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করতে পারে এবং সেখানে মুখ মুড়তে পারে। সে কারণে হয়তো দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে না চাইলেও, মন থেকে পছন্দ না করলেও, তাদেরকে রাজ্য নির্বাচন কমিটিতে রাখতে তারা বাধ্য হয়েছেন। তো যাই হোক, রবিবার দিন ওই মিটিং এর ওই তালিকা ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছেন, আর তার সঙ্গে অমিত শাহ বৈঠক হওয়ার কথা। কেউ কেউ বলছেন যে রাজ্যসভার যে একটি আসন বিজেপি এবার পেতে চলেছে, যে সামনে যে রাজ্যসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি একটি আসন পেতে চলেছে, সেই প্রার্থীর নাম হয়তো চূড়ান্ত হবে। সে বিষয়ে তো শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহ কথা বলতে পারেন। আবার কেউ কেউ বলছেন যে রাজ্যে সিবিআইডি যে পদক্ষেপ, সিবিআইডি যে কার্যকলাপ তারা করছে, সেই বিষয়ে হয়তো ফিডব্যাক গুলো শুভেন্দু অধিকারী অমিত শাহকে দিতে পারেন। কারণ এই বিষয়গুলি শুভেন্দুই দেখেন বলে রাজ্য দলীয় সূত্রে খবর, যে সিবিআইডি কেমন ফাংশন করছে, কি করছে না করছে, এই বিষয়গুলি কেন্দ্রীয়ভাবে সিবিআইডি যদি অমিত শাহকে দিয়েও থাকেন, রাজ্য স্তরে সেই বিষয়টা অমিত শাহকে শুভেন্দু অধিকারী রিপোর্ট করেন। এবং সেই মতো আগামী দিনে সিবিআইডি কি স্ট্র্যাটেজি হবে, সেই বিষয়ে হয়তো বৈঠক হতে পারে, এরকম অনেকে বলছেন। আবার অনেকে রাজ্যসভার প্রার্থী নিয়ে চূড়ান্ত করার ব্যাপারে মতামত দেবেন বলে বৈঠক হবে বলে শোনা যাচ্ছে। যাই না শেষ পর্যন্ত কি হবে, বৈঠক শেষ হলে সেটা জানা যাবে, বা দলীয় সূত্রে কি খবর জানা যাবে। তবে বিজেপির রাজ্য কমিটি অন্দরে চর্চা যে দিলীপ এবং রাহুল সিনহাকে পুনর্বাসন দিয়ে শুভেন্দু এবং সুকান্ত আপাতভাবে নিজেদের মুখ রক্ষা করেছেন বা গিলতে হয়েছে, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তাতে হস্তক্ষেপ করতে পারে এই ভয়ে বা এই আশঙ্কায় হয়তো তারা এই দুজনকে মেনে নিয়েছেন। তাই ভারসাম্যের ব্যাখ্যা দিলেও আসলে দুজনকে গিলতে হয়েছে, না গিলে উপায় ছিল না। কারণ যেহেতু অমিত শাহ নাড্ডা বার্তা দিয়ে গেছেন এই দুজনকে রেখে কাজ করতে হবে, তাই বাধ্য হয়েছেন হয়তো তারা এই নির্বাচন কমিটিতে এই দুজনকে রাখার জন্য। এবং আগামী দিনে হয়তো প্রার্থী তালিকার ক্ষেত্রে যদিও কেন্দ্রীয় নেতৃত্বই শেষ কথা বলেন, সেক্ষেত্রে তো দিলীপ রাহুলেরও কোনো পরামর্শ কেন্দ্রীয় নেতৃত্ব নিতে পারে। এখন দেখা যাক কেন্দ্রীয় নেতৃত্ব কতটা সুকান্ত শুভেন্দুদের উপর ভরসা করেন বা দিলীপ রাহুলদের উপর ভরসা করে আগামী দিনে প্রার্থী তালিকা ঠিক করেন বা নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করেন, সেটা ভবিষ্যৎই বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।